খবর শুনছেন বর্তমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, ভোট পরবর্তী বাংলায় ফের খুন, জীবনতলায় তৃণমূল কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ। রাজ্যে শিল্প বিনিয়োগে গতি আনতে আজ শিল্প মহলের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রতিকূল আবহাওয়ার দরুন ফসল নষ্ট হওয়ায় রাজ্যে 2,10,000 কৃষককে অর্থ সহায়তা দিচ্ছে রাজ্য সরকার। কৃষক বন্ধুর নতুন প্রকল্পেও ছাড়া হচ্ছে টাকা। ভোট প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে রাজ্যের 4 লোকসভা কেন্দ্র নিয়ে বিজেপি আদালতে দ্বারস্থ হচ্ছে। ভোট পরবর্তী হিংসা রুখতে রাজ্যে বাড়ছে কেন্দ্রীয় বাহিনী থাকার মেয়াদ। তৃণমূল বিরোধিতার অগ্রণী মুখ রাজ্যের একমাত্র পূর্ণমন্ত্রী হতে চলেছেন অধীর চৌধুরী। কুয়েতে প্রাণ হারানো ভারতীয় শ্রমিকদের দেহ আনা হবে বিশেষ বিমানে, রয়েছেন বিদেশ মন্ত্রী। প্রতিদিন নিয়মিত খবর শোনার জন্য বর্তমান নিউজ টিভি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। ভোট পরবর্তী বাংলায় ফের খুন, এবার ক্যানিং এর জীবনতলায় পিটিয়ে এক তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় বৃহস্পতিবার সকালে এলাকায় চাঞ্চল্য ছড়ায়, তবে খুনের কারণ এখনো অজানা। সূত্রের দাবি, দেনা পাওনা নিয়ে গন্ডগোলের জেরেই খুন। তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম রবীন্দ্রনাথ মণ্ডল, দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানার অন্তর্গত 7 নম্বর গ্রামের বাসিন্দা। স্থানীয় 218 নম্বর বুথের তৃণমূল সভাপতি, তবে মৃত্যুর সঙ্গে কোনো রাজনৈতিক যোগ নেই বলেই দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। পরিবারের দাবি, প্রতিবেশীর সঙ্গে টাকা পয়সা নিয়ে ঝামেলা চলছিল রবীন্দ্রনাথ বাবুর, তার জেরেই এই কাণ্ড। নিয়মিত মদ্যপান করতেন তিনি, কিন্তু বুধবার রাতে মদ্যপানের পর তৃণমূল বুথ সভাপতি অজ্ঞান হয়ে গিয়েছিলেন বলে দাবি করেছেন তার স্ত্রী। মেয়ের দাবি, মদের সঙ্গে অন্য কিছু মিশিয়ে খাওয়ানো হয়েছিল। স্ত্রী আরো জানিয়েছেন, বাঁশ নিয়ে এলাকায় কয়েকজন ঘোরাঘুরি করছিল, তারাই রবীন্দ্রবাবুকে ডেকে নিয়ে গিয়েছিল, তারাই পিটিয়ে মেরেছেন বলে অভিযোগ পরিবারের। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি পুলিশ। খবর শুনছেন বর্তমান নিউজ টিভি চ্যানেল থেকে। খবরটি 5 মিনিট শোনার পর আপনাদের মতামত অবশ্যই আমাদের জানাবেন। রাজ্যের শিল্প বিনিয়োগে গতি আনতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ শিল্প মহলের সঙ্গে বৈঠকে বসছেন। নবান্ন সভাঘরে নির্ধারিত এই বৈঠকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর ছাড়াও বিভিন্ন শিল্পপতি, বণিক সভার প্রতিনিধিদের ডাকা হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, লোকসভা ভোটের কারণে অন্যান্য ক্ষেত্রের মতো রাজ্যের শিল্প ও বিনিয়োগের বিভিন্ন প্রকল্প ব্যাহত হয়েছে। নতুন শিল্প স্থাপনে উৎসাহ দিতে চালু হওয়া একাধিক ইনসেন্টিভ প্রকল্পের সুবিধাও থমকে গেছে নির্বাচনী আচরণ বিধির কারণে। শিল্প সংস্থাগুলি যাতে দ্রুত ও যথাযথভাবে এই সুবিধা পায় তা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী আরো একবার নির্দেশ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, চলতি বছরের নভেম্বরে রাজ্যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসর বসবে। আজকের বৈঠক থেকেই তার প্রস্তুতি শুরু করে দিতে চায় রাজ্য। চলতি রবি মরশুমে প্রতিকূল আবহাওয়ার দরুন ফসল নষ্ট হয় রাজ্য সরকার 2,10,000 কৃষককে 293 কোটি টাকা অর্থ সাহায্য দিয়েছে। বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় এই সুবিধা দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। কৃষক বন্ধু নতুন প্রকল্পে রাজ্যের 1,05,00,000-এর বেশি কৃষক ও বর্গাদারদের 2,900 কোটি টাকার অর্থ সহায়তা ছাড়াও আলাদাভাবে এই টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে। গতকাল নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, 2019 সালের সূচনার পর থেকেই এই পর্যন্ত 3,133 কোটি টাকার কৃষকদের কাছে পৌঁছে গেছে। ভোট প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে রাজ্যের 4 লোকসভা কেন্দ্র বসিরহাট, ডায়মন্ড হারবার, জয়নগর ও ঘাটাল নিয়ে বিজেপিকে আদালতে দ্বারস্থ হচ্ছে। গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কথা জানিয়েছেন। আগামী সপ্তাহের মঙ্গলবার বা বুধবার প্রার্থীরা হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করবেন বলে তিনি জানান। পাশাপাশি কোচবিহার লোকসভা কেন্দ্র গণনা নিয়ে অভিযোগ রয়েছে, তা খতিয়ে দেখতে আগামী শনিবার তিনি নিজে কোচবিহার যাচ্ছেন বলে জানিয়েছেন শুভেন্দু। দলের সংগঠনে তার কোনো ভূমিকা নেই বলেও মন্তব্য করেন তিনি। বিজেপিকে হারাতে কোচবিহার আসনে 100টিরও বেশি ইভিএম পরিবর্তন করা হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পরাজিত বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। ভোটের ফল প্রকাশের পর গতকালই তিনি প্রথম জেলা কার্যালয়ে আসেন। পর্যালোচনা বৈঠক শেষে গতকাল সাংবাদিক সম্মেলনে নিশীথ প্রামাণিক বলেন, বেশ কিছু বুথে ফর্ম 17 সিট সঙ্গে ইভিএম এর নম্বর মেলেনি। পাশাপাশি সংখ্যালঘু অধ্যুষিত বুথে ব্যাপক ছাপ্পার অভিযোগ তোলেন তিনি। বিষয়টি নিয়ে তিনি আদালতে দ্বারস্থ হবেন বলেও নিশীথবাবু জানিয়েছেন। ভোট পরবর্তী হিংসা রুখতে রাজ্যে বাড়ছে কেন্দ্রীয় বাহিনী থাকার মেয়াদ। আগামী 21শে জুন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী রাজ্যে থাকবে বলে গতকাল নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর আগে নির্বাচন কমিশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে 19শে জুন পর্যন্ত বাংলায় কেন্দ্রীয় বাহিনী রাখা হবে। এদিকে ভোট পরবর্তী হিংসার অভিযোগে জনস্বার্থ মামলা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখনই যাতে কেন্দ্রীয় বাহিনী রাজ্য থেকে প্রত্যাহার না করা হয় তার অনুরোধ জানিয়েছিলেন তিনি। বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ মামলার শুনানি গ্রহণ করে ভোট পরবর্তী হিংসার পরিস্থিতির মোকাবিলায় রাজ্য পুলিশ কি পদক্ষেপ করেছে তা জানাতে রাজ্যকে নির্দেশ দিয়েছেন। 14 জুনের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে। 18 তারিখে এই মামলার পরবর্তী শুনানি বিজেপি আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক সোশ্যাল মিডিয়ায় বার্তায় বলেন, মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে। আদালতে তাদের এই প্রচেষ্টাকে রুখতে দেওয়ার নির্দেশ দিয়েছে। ফলাফল ঘোষণার পর থেকে বিজেপি কর্মীদের উপর হিংসার বিরুদ্ধে আদালত
আদালত শাসক দলকে সতর্ক করেছে বলেও তিনি উল্লেখ করেন। দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্ব বিধানসভার তামুলদাতে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল গভীর রাতে এই ঘটনাটি ঘটে। এই তৃণমূল কর্মীর নাম রবীন্দ্রনাথ মণ্ডল। এলাকার বিধায়ক শওকত মোল্লা জানান, তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। দলীয় কর্মসূচির পাশাপাশি রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম শিলিগুড়ি সফরে সার্বিক উন্নয়ন নিয়ে গতকাল মেয়র গৌতম দেবের সঙ্গে বৈঠক করেছেন। শহরে পানীয় জল, যানজট সমস্যা ও জঞ্জাল পরিষ্কার করা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বলে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন। এই সমস্যাগুলি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে খুব শীঘ্রই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন পুরমন্ত্রী। শিলিগুড়িকে আধুনিক শহরে পরিণত করা সরকারের লক্ষ্য বলেও তিনি জানিয়েছেন। নিয়োগ দুর্নীতির আবহাওয়ার মধ্যেই রাজ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের আগামী মাসের শুরুতেই 2023-এর প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষার রেজাল্ট প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে। দিনক্ষণ না জানানো হলেও এই মাসের প্রথম সপ্তাহে পরীক্ষার ফলাফল পর্ষদের ওয়েবসাইটে আপলোড করা হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত বছরের 24 ডিসেম্বর অনুষ্ঠিত এই পরীক্ষায় বসেছিলেন রাজ্যে 2,72,000 পরীক্ষার্থী। লিপস অ্যান্ড বাউন্স সংস্থা থেকে 148 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় গতকাল ইডি কলকাতা হাইকোর্টে রিপোর্ট দিয়ে কথা জানিয়েছে। ওই সম্পত্তির বাজার মূল্য অন্তত 250 কোটি টাকা বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে। তবে এই সংস্থা ও তার ডিরেক্টরদের সম্পত্তির পরিমাণ এত কম কেন তা নিয়ে ইডির উদ্দেশ্যে প্রশ্ন করেন বিচারপতি অমৃতা সিনহা। এই টাকার উৎস খতিয়ে দেখা হয়েছে কিনা তাও জানতে চান তিনি। তদন্তকারী আধিকারিকদের কয়েকজনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। সিবিআই ও ইডিকে নতুন করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। উল্লেখ্য, ইডি আগেই একটি বিবৃতিতে জানিয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক লিপস অ্যান্ড বাউন্স সংস্থার সিইও সংস্থার ডিরেক্টর পদের সঙ্গে লোকসভা নির্বাচন মিটতেই ফের বাংলায় কেন্দ্রীয় প্রতিনিধি দল বাংলার বিশেষ প্রতিনিধি দল পাঠাচ্ছে অমিত শাহের মন্ত্রক। আগামী 23শে জুন কলকাতায় আসছে স্বরাষ্ট্র মন্ত্রকের এক প্রতিনিধি দল। জঙ্গলমহলের জেলাগুলিতে নিরাপত্তার জন্য বিশেষ অর্থ বরাদ্দ করা হয়। সেই অর্থ ঠিকমতো খরচ করা হচ্ছে কিনা তা বিস্তারিত রিপোর্ট নিতেই মন্ত্রকের আধিকারিকরা কলকাতায় আসছেন বলে জানা গিয়েছে। আর তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। জঙ্গলমহল এলাকায় মাওবাদী কার্যকলাপ ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। তার দমনে অপারেশন গ্রিন হান্ট শুরু হয়। আর সেই অভিযান চালাতে বিশেষ অর্থ বরাদ্দ করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং বেবল এই অর্থ বরাদ্দ করেন, যদিও রাজ্যের পালাবদলের পর মাওবাদী কার্যকলাপ অনেকটাই কমে যায়। অনেকটাই এখন থেকে শান্তি ফিরেছে এখানে। যদিও জঙ্গলমহলের বিভিন্ন অংশে যৌথ বাহিনী এখনো রয়ে গিয়েছে। কড়া নজরদারি চলে। এখন খবর শুনছেন বর্তমান নিউজ টিভি চ্যানেলে। পিএসসি পরবর্তী খবরে একেই বলে ইটের বদলা পাটকেল। কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠনের সময় চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি, নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড সহ অন্যান্য শরিকদের রীতিমতো বঞ্চনা করেছে বিজেপি। গুরুত্বহীন মন্ত্রকেই মূলত শরিকদের হাতে দিয়েছে এনডিএর সবচেয়ে বড় দল বিজেপি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে একাধিক শরিক দল। এবার বিজেপিকে যোগ্য জবাব দিলেন চন্দ্রবাবু নাইডু। গতকাল অন্ধ্রপ্রদেশের নতুন সরকারের শপথ গ্রহণ ছিল। মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তেলেগু দেশম পার্টির প্রধান নাইডু। একই সঙ্গে গোটা মন্ত্রিসভাও শপথ নেয় তেলেগু দেশম পার্টির 21 জন বিধায়ক। জনসেনা 3 জন বিধায়ক ক্যাবিনেট মন্ত্রী হিসেবে নির্বাচনে হেরে বিজেপিকে মাত্র একটি ক্যাবিনেট একাধিক সম্ভাবনার কথা। 2024 লোকসভা নির্বাচনে হাইকমান্ডের নির্দেশে কার্যত কুয়েতের মানগাব শহরে এক বহুতলের অগ্নিকাণ্ডে 40 জন ভারতীয় মৃত্যু ঘটনায় আরো 30 জন, তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন কুয়েতের ডেপুটি প্রধানমন্ত্রী শেখ ফায়াদ হয়ে কমপক্ষে 5 বছর সাফা গিয়েছেন ভারতীয় হাইকমিশনের। বিশাল অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 49। ভারতের 40 জন শ্রমিক ওই আগুনে মারা গিয়েছেন। বাংলার একজন বাসিন্দা এই তালিকায় আছেন বলে জানা গিয়েছে। বাংলার কতজন শ্রমিক ওই বাড়িতে ছিলেন সেই সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। জানা গিয়েছে আগামীকাল শুক্রবার কুয়েত থেকে মৃতদেহ বাংলায় এসে পৌঁছাবে। জানা গিয়েছে আগুনে পুড়ে মৃতদেহের মধ্যে 40 জন ভারতীয় রয়েছে। অন্য সূত্রে পাওয়া খবরে মৃতের সংখ্যা 41। তাদের মধ্যে 21 জন কেরলের বাসিন্দা। অন্য জায়গায় শোনা যাচ্ছে মৃতের সংখ্যা 24। এছাড়া তামিলনাড়ু ও অন্যান্য রাজ্যের শ্রমিকরা এই তালিকায় আছেন। অনেক শ্রমিক হসপিটালে গুরুতর ক্ষত নিয়ে হসপিটালে চিকিৎসাধীন। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে এই আশঙ্কাও করা হচ্ছে। দেশের স্বাস্থ্যমন্ত্রী বিনা জর্জ কুয়েতে যাচ্ছেন। আহতদের ঠিকমতো যাতে চিকিৎসা হয়, মৃতদের যাতে সঠিকভাবে দেশে ফিরিয়ে আনা যায় সেই সব কারণে তিনি যাচ্ছেন। বিদেশ প্রতিমন্ত্রী স্মৃতি বর্ধন সিং ইতিমধ্যেই কুয়েতে চলে গেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্দেশ দিয়েছেন আহতদের চিকিৎসা ও মৃতদেহদের ফিরিয়ে আনার কাজ যেন সঠিক মতো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুয়েতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে প্রতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। কেরল সরকার তাদের রাজ্যের মৃতদের জন্য শোক প্রকাশ করেছে। মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা প্রতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। মৃতদেহগুলি এতটাই তথ্য যে সকলকে চেনা যাচ্ছে না। ফলে পরিচয় সমস্যা হচ্ছে। দক্ষিণ কুয়েতের মানগাব শহরে ওই অভিশপ্ত 7তলা বাড়ি, ওই বাড়িতে 195 জন নির্মাণ শ্রমিক থাকতেন। নিচের তলায় রান্নাঘরে আগুন লাগে। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে যায়। শেষ পাওয়া খবর পর্যন্ত 49 জন মারা গেছে। তাদের মধ্যে 40 জনই ভারতীয়। বাংলাদেশ পরেই এই বাড়িতে ছিল। খোঁজে দেখা যাচ্ছে ওই বাড়ির মালিক রিয়েল এস্টেট কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই দেশের আইন না মেনে বিপুল সংখ্যক বিদেশি শ্রমিককে ওইভাবে রাখা হয়েছিল। খরচ কমাতে এই ব্যবস্থা করা হয়েছিল। অনুমান করা হচ্ছে রেস্তোরাঁ মালিককে অনেকেরই
পরিচয় জানা সম্ভব হচ্ছে না, তাদের ডিএনএ পরীক্ষা হবে। দেহ শনাক্ত করার পর পরিবারের কাছে তুলে দেওয়া হবে। কুয়েত থেকে মৃতদেহ বিমানে করে ভারতে ফিরিয়ে আনা হবে, এই কথা জানিয়েছেন। তৃণমূল নেতারা শুরু থেকেই বলে আসছে, শুভেন্দু অধিকারী যেখান বিজেপির প্রচার করবে বা প্রার্থী নির্বাচন করবে অথবা সাংগঠনিক দায়িত্ব নেবে, সেই জায়গায় তৃণমূল সুবিধা পাবে। আসলে শুভেন্দু অধিকারী তৃণমূলের জন্য পয়া। এবং তথ্য পরিসংখ্যান বলছে 21 বিধানসভা নির্বাচন থেকে সদ্য সমাপ্ত লোকসভা ভোট হোক, উপনির্বাচন হোক, পঞ্চায়েত কিংবা পুরো ভোট, শুভেন্দু যেখানে গিয়েছে সেখানেই ডুবেছে বিজেপি। সেই শুভেন্দু এবার ব্যর্থতার দায় এড়াচ্ছে, খারাপ ফলাফলের জন্য অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে। এবার বিজেপির এই দলবদলু নেতার গলায় অন্য সুর। তিনি বলছেন, সাংগঠনিক ব্যাপারে কোনো হস্তক্ষেপ করি না, প্রার্থী নির্বাচন থেকে প্রচার কৌশল সবটাই সংগঠন ঠিক করে। অথচ লোকসভা ভোটের প্রচার পর্বে বঙ্গ বিজেপিকে হাইজ্যাক করে নিয়েছিল এই শুভেন্দু। 2019 সালে কার্যত সকলকে চমকে দিয়ে বাংলা থেকে 18টি লোকসভা আসনে জিতেছিল বিজেপি। এরপর 2021 সালের বিধানসভা ভোটে 200 পার স্লোগান দিয়ে ময়দানে নেমেছিল গেরুয়া শিবির। তৃণমূল ভাঙিয়ে তাবর নেতাদের নিজেদের দিকে টেনেছিল পথ শিবির। তাদের মধ্যে অন্যতম ছিলেন শুভেন্দু অধিকারী। তাকে বিজেপি তুরুপের তাস মনে করেছিল। 2026 বিধানসভার ভোটে 3টি আসন পাওয়া বিজেপি 2021 সালে 77টি উঠে আসে। তবে ক্ষমতা দখলের থেকে বহু দূরে থাকে তারা। তবে 2024 সালে লোকসভা ভোটে বিজেপি ফের বাংলায় ম্যাজিক দেখাবে বলে আশা করেছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু একই জায়গায় থমকে থাকায় দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থেকে এখনই রেহাই মিলবে না বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। পশ্চিমের 3 জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের আগামী শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহজনিত পরিস্থিতি কমালেও সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও তা বর্ষার বৃষ্টি নয়। কলকাতা, হাওড়া ও 2 24 পরগনা বাদে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঘর্মাক্ত পরিস্থিতি বজায় থাকবে। তবে আজ থেকে পরিস্থিতি কিছুটা পরিবর্তন হবে। প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী 2 দিন থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা। অন্যান্য জেলাতেও চলবে ভারী বৃষ্টি। খবর আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।